25 তারিখ প্রাকৃতিক দুর্যোগকে সঙ্গী করে কিভাবে আমরা হাওড়া থেকে 12327 আপ উপাসনা এক্সপ্রেসে চড়ে 26 তারিখ হরিদ্বার পৌঁছেছিলাম, সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে প্রথম পর্বেই শেয়ার করেছি। এছাড়াও শেয়ার করেছি ট্রেন সংক্রান্ত যাবতীয় তথ্য। হরিদ্বারে পৌঁছে 26 তারিখ যে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই সিরিজের দ্বিতীয় পর্বে। আর এই দ্বিতীয় পর্বেই আপনাদের সামনে তুলে ধরেছিলাম হরিদ্বারের হোটেল ভাড়া, থাকা খাওয়া, রোপওয়ে ও মার্কেট সম্পর্কিত একটি স্পষ্ট ধারণা। আর আজ শুরু করতে চলেছি এই সিরিজের এক নতুন গল্প। শুরু থেকেই বলেছি আমাদের এবারের সফরটি ছিল গোয়েন্দা কাহিনীর মতো রহস্য ও রোমাঞ্চে ভরপুর। আর আজ এই পর্বে আপনাদের শোনাতে চলেছি সেই রহস্য ও রোমাঞ্চের তৃতীয় ধাপ। হরিদ্বার থেকে বদ্রীনাথ পর্যন্ত দীর্ঘ 310 কিলোমিটারের যাত্রাপথের প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্য কোনোভাবেই আঁচ করতে দেয়নি বিপদের গন্ধ। কাল অবধি যেটুকু দ্বিধাদ্বন্দ্ব ছিল তা এক প্রকার ভুলতেই বসেছিলাম দেবতাদের নিজ রাজ্য দেবভূমির রূপে মুগ্ধ হয়ে। আপাতত এইটুকুই থাক, বাকিটা না হয় আস্তে আস্তে জানলেন। কারণ শুরুতেই যদি অপরাধীকে শনাক্ত করিয়ে দিই তাহলে তো গল্পের উত্তেজনাটাই এক প্রকার নষ্ট হয়ে যাবে। যাকগে সেসব কথা। কেদারনাথ ও বদ্রীনাথ এখন প্রায় সকলেই যান, তবে বেশিরভাগ মানুষই হরিদ্বার থেকে আগে যান কেদারনাথ ধাম, কারণ যাত্রাপথ কম, দূরত্ব ওই 239 কিলোমিটারের মতো। তবে আমাদের এবারের সফরের পূর্ব পরিকল্পনা অনুযায়ী 27 অক্টোবরের ভোরে আমরা রওনা দিয়েছিলাম হরিদ্বার থেকে বিষ্ণুধাম বদ্রীনাথের উদ্দেশ্যে। কারণ এই যাত্রাপথের দূরত্ব বেশি হলেও পথে দেখতে পাবো অনেক কিছু। দেবভূমির নৈসর্গিক ভূপ্রকৃতি ছাড়াও এই পথেই রয়েছে পঞ্চপ্রয়াগ, উত্তরাখণ্ডের শ্রীনগরের ধারীমাতার মন্দির, যোশীমঠের নরসিংহজির মন্দির ও যোশীমঠ থেকে বদ্রীনাথ পর্যন্ত এক রোমাঞ্চকর যাত্রাপথ, যার পুঙ্খানুপুঙ্খ অভিজ্ঞতার গল্প ভিডিওর মাধ্যমে আজ আপনাদের সামনে তুলে ধরব এই পর্বে। এছাড়া এই পর্বেই আপনাদের সঙ্গে শেয়ার করব হরিদ্বার থেকে বদ্রীনাথ কিভাবে যাবেন, বদ্রীনাথে এসে কোথায় থাকবেন, যাত্রাপথে কি কি দেখবেন, গাড়ি ভাড়াই বা কত লাগতে পারে এবং চারধাম যাত্রার রেজিস্ট্রেশন সম্পর্কিত যাবতীয় তথ্য। শুধু একটাই কথা বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু মিস করে যাবেন অনেক কিছু। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্ব। নমস্কার, সুপ্রভাত সকলকে। আজ 27 তারিখ মানে 27 অক্টোবর 2024, বাংলার 10ই কার্তিক 1431 বঙ্গাব্দ। আজ আমরা রওনা দেব হরিদ্বার থেকে বদ্রীনাথের উদ্দেশ্যে, আর সেই জার্নি শেয়ার করব আজ আপনাদের সঙ্গে। আমাদের গাড়ি বলা ছিল আপনার 3টের সময়, তো এখন তো বাজে হচ্ছে 3:50। তো ড্রাইভার তো অলরেডি লেট, দেখা যাক কখন আসে। আর যেটা বলার, আজকে কী কী দেখবো একটু বলে দিই। মানে যেগুলো দেখার চেষ্টা করব, ধারী দেবীর মন্দির দেখব, কর্ণপ্রয়াগ দেখব, রুদ্রপ্রয়াগ দেখব এবং দেখব হচ্ছে দেবপ্রয়াগ। অলরেডি ড্রাইভার চলে এসছে, আমার কাছে কল এসে গেছে। তো বেরিয়ে আবার গাড়িতে উঠে যেতে যেতে আবারও কথা হচ্ছে। যথারীতি বাইরে বেরিয়ে পড়লাম দেরাওয়াল ভবন থেকে। উনি দরজার সামনেই শুয়েছিলেন, আমাকে খুলে দিলেন দরজা। আর আমার পেছনেই রয়েছে আপনার হরিদ্বার আপার রোডের আপনার পুলিশ চৌকি, মানে অ্যাকচুয়ালি যাকে বলা হচ্ছে আপনার কোতোয়ালি বলা হচ্ছে। আমার পেছনেই রয়েছে সেই কোতোয়ালি। আর আমাদের গাড়ি চলে এসছে, একটা সুইফট ডিজায়ার দিয়েছে যার জন্য বলবো সব কিছু আপনার সঙ্গে শেয়ার করব। কত কি পড়লো বা রেজিস্ট্রেশন কিভাবে করবেন, অনলাইন রেজিস্ট্রেশন মানে চারধাম যাত্রা, সমস্ত কিছুই আপনার সঙ্গে শেয়ার করবো যেতে যেতে। তো এখন তো বলতে গেলে এখনও অন্ধকার, এখন বাজে ভোর 4টে। আসছে আমার 2 পার্টনার আসছে, ওরা তো অন্য হোটেলে ছিল কালকে ওরা ছিল হোটেল লক্ষ্মী ইনে, আর আমি ছিলাম হচ্ছে দেরাওয়াল ভবনে। তো চলুন গাড়ির দিকে যাওয়া যাক। আমি একবার গাড়ির যে আমাদের আজকের যে পাইলট তার সঙ্গে আমরা পরিচয় করিয়ে দিই। সানি ভাই হচ্ছে আজকে আমাদের পাইলট। সানি ভাই আমাদের সঙ্গে 4-5 দিন ধরে থাকবে। সানি ভাই আমাদেরকে বলতে গেলে পুরো যে চারধামের ট্যুরটা সেটা সানি ভাই করাচ্ছে। চলুন যেতে যেতে সানি ভাইয়ের সঙ্গে আরও নয় কথা হবে।
প্রায় পৌঁছে গেছি বলতে গেলে দেবপ্রয়াগের কাছে। আর রাস্তার পাশে এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম একবার আপনাদের ভিউটা দেখানোর জন্য। প্রায় বলতে গেলে সকাল হচ্ছে। আর ডান দিকের পাহাড়ে একবার দেখুন কি সুন্দর দেখতে লাগছে। দূরে রয়েছে আপনার সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি। সাদা রঙের যে বিল্ডিংটা সেটা আপনার সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি। আর দূরে দেখুন ভোর হচ্ছে, ল্যান্ডস্কেপটা দেখুন কি সুন্দর। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার দেবপ্রয়াগের সামনে। এখানে কিন্তু অলকানন্দার সঙ্গে ভাগীরথী মিলিত হয়েছে এবং তাদের মিলিত প্রবাহ ভাগীরথী নাম নিয়ে সমভূমির দিকে প্রবাহিত হয়েছে। আমার স্ক্রিনে সোজাসুজি যে জলটা আসছে সেটা কিন্তু হচ্ছে অলকানন্দা, আর আমার স্ক্রিনের বাঁ দিক থেকে যে জলধারা আসছে সেটা কিন্তু হচ্ছে আপনার ভাগীরথী। আপনারা তো সবাই জানেন যে ভগীরথ কিন্তু গঙ্গাকে আহ্বান জানিয়েছিলেন। সেই ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বর্গের দেবী গঙ্গা মর্তে নেমে এসেছিলেন। আর গঙ্গার প্রবল স্রোতে যাতে সৃষ্টি ধ্বংস না হয়ে যায় সেই কারণে দেবাদিদেব মহাদেব গঙ্গাকে তার জটায় ধারণ করেন এবং দেবাদিদেব মহাদেবের সেই জটা জাল থেকে 7টি জলধারা বেরিয়ে আসে, যার মধ্যে 5টি জলধারাকে প্রধান জলধারা হিসেবে চিহ্নিত করা হয়। আর সেই 5টি জলধারা 5টি জায়গায় মিলিত হয়ে তৈরি করেছে পঞ্চসঙ্গম বা পঞ্চপ্রয়াগ। প্রথম রয়েছে আপনার বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগে আপনার বিষ্ণু গঙ্গা এবং ধৌলি গঙ্গার মিলিত প্রবাহ মিলিত হয়েছে অলকানন্দার সাথে। দ্বিতীয় হচ্ছে আপনার নন্দপ্রয়াগ। নন্দপ্রয়াগে নন্দাকিনী নদী কিন্তু মিলিত হয়েছে আপনার অলকানন্দার সাথে। তৃতীয় হচ্ছে আপনার কর্ণপ্রয়াগ। কর্ণপ্রয়াগে অলকানন্দা নদী মিলিত হয়েছে পিণ্ডার গঙ্গার সঙ্গে। চতুর্থ হচ্ছে আপনার রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগে অলকানন্দা মিলিত হয়েছে মন্দাকিনীর সাথে। পঞ্চম প্রয়াগ বা শেষ প্রয়াগ হচ্ছে দেবপ্রয়াগ। এই মুহূর্তে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেই দেবপ্রয়াগে অলকানন্দার সঙ্গে ভাগীরথী মিলিত হয়ে তাদের মিলিত প্রবাহ সমভূমির দিকে প্রবাহিত হয়েছে। আর আপনারা কিন্তু প্রত্যেক সঙ্গমেই দেখা পাবেন এই অলকানন্দার। আর রুদ্রপ্রয়াগে যে অলকানন্দার সঙ্গে যে মন্দাকিনী দেখা হয়েছে সেই মন্দাকিনী নদীকে কিন্তু আমরা পাবো কেদারনাথ যাত্রার পথে। তাহলে চলুন এবার এগোনো যাক সামনের দিকে। সময় এখন সকাল 6:30 আর আমরা যাচ্ছি এখন দেবপ্রয়াগের সেই সঙ্গমে, মানে একদম সিঁড়ি দিয়ে যাব একদম নিচে দেবপ্রয়াগের সামনে। হরিদ্বার থেকে কিন্তু আমরা রওনা দিয়েছিলাম সকালবেলা 4টের সময়, আর এখন বাজে হচ্ছে 6:30। বলতে গেলে প্রায় দেবপ্রয়াগ পৌঁছতে সময় লাগলো আমাদের 2.5 ঘন্টা। চলুন এবার একটু সঙ্গমের দিকে যাই, মানে যেখানে অলকানন্দা এবং তার সঙ্গে ভাগীরথী মিলিত হয়েছে সেই সঙ্গমের একদম গ্রাউন্ড পয়েন্ট থেকে আপনাদেরকে দেখাবো সেই সঙ্গমটিকে। ঠান্ডা কিন্তু এখানে বেশ আপনার ভালোই আছে। হরিদ্বারে যখন সকালবেলা গাড়িতে উঠলাম তখন ছিল 20 ডিগ্রি, আর এখন দেখছি টেম্পারেচার ফল করে হয়ে গেছে 16 ডিগ্রি। ঠান্ডা কিন্তু বেশ লাগছে গায়ে, বেশ লাগছে। আর সামনে আপনার এখানে ঝুলা রয়েছে, সম্ভবত ভাগীরথীর ওপরে এই ঝুলাটা। সঙ্গমে যেতে গেলে কিন্তু আপনাকে কিন্তু অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে। অনেকগুলো সিঁড়ি কিন্তু ভেঙে নিচে নামতে হয় আপনার সঙ্গমে যাওয়ার জন্য। নামতে কিন্তু খুবই সহজ, কিন্তু ওঠার সময় তখন চাপ লাগবে। সিঁড়িগুলো কিন্তু মারাত্মক খাড়া। আমি যে ঝুলার ওপর দিয়ে যাচ্ছি সেই ঝুলার নিচ দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে আপনার ভাগীরথী। একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই দেখুন ঝুলার নিচ দিয়ে আপনার বয়ে যাচ্ছে ভাগীরথী। আর এই হচ্ছে ঝুলা সামনে। আশেপাশের করে ভিউটা দেখুন। অসাধারণ ল্যান্ডস্কেপ যাকে বলে। আর এই দেবপ্রয়াগ সঙ্গমে যাওয়ার সময় কিন্তু আপনার দুপাশে কিন্তু দোকানপাট আছে, এখন সেগুলো বন্ধ। যদি আপনারা একটু বেলার দিকে আসেন এই সঙ্গমের সামনে তাহলে কিন্তু সেই দোকানপাটগুলো খোলা পাবেন। এই হলো আপনার দেবপ্রয়াগের সঙ্গম। ডান দিক থেকে আমার আসছে হচ্ছে ভাগীরথী, আর বাদিক থেকে আসছে হচ্ছে অলকানন্দা। এই দেখুন এদিক থেকে আসছে হচ্ছে আপনার অলকানন্দা, আর এদিকে হচ্ছে আপনার ভাগীরথী। सर्वव्यापी तू प्रचंड महाकाय, आदिशक्ती तू नरमुंड महा
जीवनासर्थ साकार महाकाय तो सगुण निराकार ओम नमः शिवाय ओम नमः शिवाय। প্রয়াগে যখন এলামই দেবপ্রয়াগে একটু প্রয়াগের জল মাথায় ছিলিয়ে নি। একটা অবাক করা ব্যাপার যেটা আমি দেখিনি, এখানে কিন্তু এই সঙ্গমের জলে কিন্তু রঙিন মাছ রয়েছে। একবার দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। এই দেখুন, জুম করে দেখাচ্ছি। এই দেখুন সঙ্গমের জলে মাছ, কত রঙিন মাছ রয়েছে দেখুন। এই দেবপ্রয়াগে নাকি তপস্যা করেছিলেন বিষ্ণু শর্মা, তবে সেই বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্রের বিষ্ণু শর্মা কিনা তা কিন্তু জানা নেই। তো চলুন এবার ধীরে ধীরে ওপরের দিকে যাওয়া যাক আর এখানে যাক পরবর্তী গন্তব্যের দিকে। দেবপ্রয়াগ থেকে আবারও যাত্রা শুরু করলাম। যেটা বলেছিলাম আপনার সঙ্গে শেয়ার করব, প্রথম হচ্ছে গাড়ি ভাড়া আর গাড়ি কোথা থেকে পেলাম। গাড়ি পেলাম বলতে আমরা কেদারে যে এয়ারবিএনবি বুক করেছিলাম সেখানে ওখানকার যে কন্ট্যাক্ট পার্সন নাম ছিল সেই কন্ট্যাক্ট পার্সনের কাছ থেকে কিন্তু আমরা এই গাড়িটা পেয়েছি। সেই দাদার নাম হচ্ছে সোমনাথ বিশ্বাস, না সেই দাদার নাম হচ্ছে সোমনাথ বিশ্বাস। সোমনাথদার নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর ওপরে শেয়ার করে দিচ্ছি। সোমনাথ বিশ্বাস, হ্যাঁ, নামটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, যে হলো এবারের সফরের মূল অবিশ্বাসের কারণ, যার ফাঁদে পা দিয়ে আমাদের শুধু ক্ষতি হয়নি, আমরা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছিলাম। গাড়ি ভাড়ার 40% প্রথম দিনেই সোমনাথকে ইউপিআই করা হয়েছিল, আর যাত্রার মাঝে কিছু অ্যামাউন্ট পে করেছিলাম আমাদের গাড়ির চালক সানিদাকে, আর যাত্রার শেষ দিন বাকি অ্যামাউন্ট পে করার কথা ছিল। কিন্তু শেষ দিন সানিদাকে দেওয়া অ্যামাউন্টটা বাদ দিয়ে পুরো অ্যামাউন্ট, মানে প্রথম দিন যে অ্যামাউন্টটা পে করেছিলাম সেইটা ধরেই পে করতে বলা হয়। সোমনাথকে বারবার কল করা হলেও নো রেসপন্স। অবশেষে গাড়ির মালিকের সাথে কথা বলা হলেও সেও ফার্স্ট ডের ওই অ্যামাউন্টের ব্যাপারে কিছু জানে না জানিয়ে পুরো অ্যামাউন্টটাই দাবি করে। অতঃপর পুরো ঘটনাটা তাকে অবগত করা হলেও সে তার দাবিতে অনড় থাকে। এক্ষেত্রে যা শুনেছিলাম বা যা বুঝেছিলাম যে এই বুকিংয়ে ড্রাইভার সানির কোনো ভূমিকা নেই। সোমনাথের রেফারেন্সে এটাই ওর ফার্স্ট বুকিং। যাই হোক, এই ঘটনা থেকে আপনারা কতটা কি বুঝলেন জানি না, শুধু আপনাদের সাবধান করে দেওয়া এই বলে যে চারধাম যাত্রা এলে কোনো হোস্টের ফাঁদে পা দিয়ে এরকম ভুল আপনারা অন্তত করবেন না, যে ভুল আমরা করেছিলাম। এছাড়া কেদারনাথ পৌঁছে আরও যে ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছিলাম তার সব কিছু ধরলে এই সোমনাথকে যে কোনোভাবেই ক্ষমা করা যায় না তা এক প্রকার মনে মনে ঠিকই করে নিয়েছিলাম। তাই সময় মতো আজকের পর্বে আপনাদের সামনে তার মুখোশটি খুলে দিলাম, আর তার কন্ট্যাক্ট নাম্বার ও নাম স্ক্রিনের ওপর দিয়ে দিচ্ছি, যোগাযোগের জন্য নয়, যাতে এই নাম ও নম্বরে ভবিষ্যতে কেউ যোগাযোগ না করেন। সত্যি বলছি, বিশ্বাস করুন, বাঙালি ভেবে, বাংলার ছেলে ভেবে যাকে বিশ্বাস করেছিলাম সে যে এক অচেনা পরিবেশে এভাবে আরেক বাঙালিকে বিপদে ফেলবে সে কথা ঘুণাক্ষরেও টের পায়নি। যাই হোক, কেদারনাথে যে ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছিলাম সেই গল্প না হয় আপনাদের সঙ্গে অন্তিম পর্বে শেয়ার করব। আপাতত চলুন ফিরে যাই মূল গল্পে। রাস্তার ধারে দাঁড়িয়ে পড়লাম এক জায়গায় ব্রেকফাস্ট করার জন্য, একটু চা আর ব্রেকফাস্ট করে নিই। সকাল থেকে তো চা খাওয়া হয়নি, চলুন যাওয়া যাক। এই উল্টো দিকে একটা দোকান রয়েছে, দেখি কি পাওয়া যায়। এই হচ্ছে আপনার দোকান। এ দেখুন, এখানে কিন্তু ধাপ ধাপ করা আছে, যেখানে আপনার ধাপ চাষ হয়। চাষের জন্য ধাপের জমি আছে, দেখুন ধাপ চাষ যাকে বলে, ধাপ চাষ বা ঝুম চাষ। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়ালাম ব্রেকফাস্টের জন্য, তার পাশের ল্যান্ডস্কেপটা একবার দেখুন, অসাধারণ ল্যান্ডস্কেপ। কিন্তু আমরা এই রাস্তার ধারে যে দোকানটিতে এলাম সেখান থেকে আমরা চা বললাম আর বললাম ভেজ ম্যাগি। ভেজ ম্যাগি নিচ্ছে হচ্ছে 50 টাকা করে। আর চা কত করে বললো? চায়ের এখনও দামটা জানি দাঁড়ান। চা ম্যাগি খাওয়া কমপ্লিট, এবার রওনা হচ্ছে পরবর্তী গন্তব্যের দিকে। এতক্ষণ কিন্তু আকাশ পুরো মেঘলা ছিল, অবশেষে মেঘ কেটে সূর্যের দেখা মিলেছে। সূর্য কিন্তু পাহাড়ের ফাঁক দিয়ে, মেঘের ফাঁক দিয়ে উঁকি মারছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। এবার আসি হচ্ছে রেজিস্ট্রেশনের কথা। কিভাবে রেজিস্ট্রেশন করবেন? রেজিস্ট্রেশন কিন্তু অফলাইন অনলাইন দুভাবেই রেজিস্ট্রেশন করা যায়। যেটা বলার, আপনারা যদি চারধামে আসেন সেক্ষেত্রে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশনটা করে আসাই ভালো, মানে চারধাম খুব কম সময় ঘুরে ফেলতে পারবেন।
আর অফলাইন করতে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনার ঋষিকেশ বলুন, দেরাদুন বলুন, হরিদ্বার বলুন, শ্রীনগর বলুন, এই সমস্ত জায়গা থেকে কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু হয়। আপনারা চাইলে সেখান থেকে অফলাইন রেজিস্ট্রেশন করতে পারেন। আর অফলাইন আর অনলাইন রেজিস্ট্রেশনের জন্য বর্তমানে ট্যুরিস্ট কেয়ার নামে একটি অ্যাপ চালু হয়েছে, সেখান থেকেও কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। চারধাম যাত্রা রেজিস্ট্রেশনের সময় আপনাকে অপশান দেয় যে আপনি পায়ে হেঁটে, বাসে বা গাড়ি কিসে যাবেন। যেভাবে যাবেন সেটাই চুজ করবেন। আমরা যেমন গাড়ি চুজ করেছিলাম নিজেদের ইচ্ছে মতো জায়গাগুলো ঘোরার জন্য। আপনারা চাইলে বাসেও ভ্রমণ করতে পারেন। উত্তরাখণ্ড ট্রান্সপোর্ট কর্পোরেশন ছাড়াও এই রুটে প্রাইভেট কিছু ভলভো বাসও চলে। প্রয়োজনে গুগলে একটু সার্চ করে নেবেন। হ্যাঁ, আমরা যেহেতু গাড়ি নিয়েছিলাম, এবার আসি গাড়ির কথায়। যদি আপনারা নিজস্ব গাড়িতে ট্রাভেল করেন, মানে অন্য রাজ্য থেকে নিজেরাই ড্রাইভ করে আসছেন, সেক্ষেত্রে কিন্তু ঋষিকেশ আরটিও অফিস থেকে চারধাম যাত্রার জন্য একটা পারমিট করাতে হবে। যা করালে তারা আপনাকে ইস্যু করবে একটা গ্রিন কার্ড, যেটা দেখিয়ে আপনি নির্বিঘ্নেই চারধাম যাত্রা সম্পন্ন করতে পারবেন। এছাড়া যদি হরিদ্বার, ঋষিকেশ বা দেরাদুন থেকে, মানে এখানে এসে যদি কোনো ট্যুর অপারেটর বা ট্রাভেল এজেন্সি থেকে গাড়ি নেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম পারমিট করানোর প্রয়োজন নেই। এছাড়া চারধাম যাত্রা রেজিস্ট্রেশনের জন্য আপনার প্রয়োজন হয় সচিত্র পরিচয়পত্র, মানে অবশ্যই কিন্তু আধার কার্ড, আর সঙ্গে লাগবে 1 কপি ছবি। যেটা বলেছিলাম আপনার সঙ্গে শেয়ার করব, প্রথম হচ্ছে গাড়ি ভাড়া। গাড়ি ভাড়া কিন্তু এখানে বিলং করে 3200 থেকে 3500-র মধ্যে। মানে যদি আপনার সিজন টাইম হয় সেক্ষেত্রে কিন্তু 3500 কি 3500 আপ হতে পারে। আর যদি সিজন টাইম না হয়, মানে যদি আপনারা অফ সিজন টাইমে আসেন, সেক্ষেত্রে কিন্তু 3200-3300-র মধ্যে গাড়ি পেয়ে যাবেন। আমরা এই মুহূর্তে রয়েছি উত্তরাখণ্ডের শ্রীনগরে। শ্রীনগরের মধ্যে দিয়ে যাচ্ছে। এই শ্রীনগর কিন্তু একটা প্রাচীন জনপদ। প্রাচীনকালে এই শ্রীনগরের কিন্তু বাণিজ্যিক সুখ্যাতি ছিল। পৌঁছে গেছি আপনার ধারী দেবীর মন্দির। চলুন এবার সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। এই হচ্ছে আপনার ধারী মাতার মন্দির। এখানে বজরংবলীর মূর্তি আছে। খারাপ হয়ে কিন্তু নিচে নামতে হচ্ছে। তারা নম্বর থেকে একবার দেখাচ্ছি ধারী দেবীর মন্দিরটা। ওই দেখুন জলের মাঝখানে রয়েছে আপনার ধারী দেবীর মন্দির, একদম নিচে। ওখানেই যাব এখন। রাস্তা কিন্তু বেশ অনেকটা কিন্তু নিচে নামতে হচ্ছে। ওঠার সময় কিন্তু কষ্ট হবে, মানে বলতে গেলে নামার সময় পুরো একদম উতরাই, আর ওঠার সময় হবে পুরো চড়াই। লোকজন কিন্তু ভালোই এসছে, এখানে অনেক লোকের সমাগম দেখতে পাচ্ছি। কিন্তু মন্দির খোলা আছে কিনা সেটা হচ্ছে কথা। চলুন মন্দিরের সামনে গিয়ে আবার কথা বলছি। এখানে আপনার সমস্ত প্রসাদের দোকান রয়েছে। ধারীমাতা মন্দিরে যাওয়ার সময় প্রসাদের দোকান রয়েছে দেখুন। দুপাশ থেকে কিন্তু যেখান থেকে খুশি কিন্তু আপনারা প্রসাদী নিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে পারবেন। এই মুহূর্তে রয়েছে আপনার ধারীমাতার মন্দিরে। ধারীমাতাকে কিন্তু উত্তরাখণ্ডের আরাধ্যা দেবী হিসেবে পুজো করা হয়। আর এই ধারীমাতা কিন্তু 4 ধামের অধিষ্ঠাত্রী দেবী। গাড়োয়াল হিমালয়ের মানুষেরা মনে করেন এই ধারীমাতা হলেন গাড়োয়াল হিমালয়ের রক্ষক, আর এই 4 ধামের তিনিই হচ্ছেন রক্ষাকর্তা। এই স্থান থেকে ধারীমাতার মূর্তিকে যতবারই সরানোর চেষ্টা করা হয়েছে, ততবারই উত্তরাখণ্ডে নেমে এসেছে প্রবল বিপর্যয়। 1882 সালে উত্তরাখণ্ডের একজন রাজা তিনি এই মূর্তিটিকে এখান থেকে সরানোর চেষ্টা করেন, আর তার ফলে সেই সময় উত্তরাখণ্ডে প্রবল ভূমিকম্পের সৃষ্টি হয়। যে ভূমিকম্পের ফলে কেদারনাথ মন্দিরের যে প্রশস্ত চাতাল সেটি তৈরি হয়েছিল। তার পরবর্তীকালে 2013 সালের 16 জুন যখন অলকানন্দা হাইডেল প্রজেক্ট
তৈরি করা হচ্ছে সেই সময় ধারী মাতার মূর্তিকে আরও একবার এখান থেকে সরানোর চেষ্টা করা হয় এবং সেদিন এই মূর্তি যখন সরানো হয় তার ঠিক 4 ঘন্টার মধ্যেই 2013 সালে উত্তরাখণ্ডের কেদারনাথে সেই প্রবল প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। ধারী মাতার এক অপূর্ব সুন্দর রূপ, কালো কোষ্ঠী পাথর দিয়ে তৈরি ধারী মাতার এই মূর্তি। আমরা সকালবেলা ওনাকে দর্শন করেছিলাম, তবে এখানকার মানুষেরা মনে করেন দিনের 3টের সময় ওনার 3 ধরনের রূপ দেখতে পাওয়া যায়। সকালের রূপটা শিশুকন্যার মতো, দুপুরের রূপটা যুবতীর মতো, আর বিকেলের রূপটা বৃদ্ধার মতো। ধারী মাতার এই মন্দিরে ধারী মাতার সম্পূর্ণ বিগ্রহটি কিন্তু আপনারা দেখতে পাবেন না। এখানে ধারী মাতার শরীরের ওপরের অংশটিই রয়েছে, এই অংশটি এখানে পূজা করা হয়। আর দেবীর শরীরের অবশিষ্ট অংশ সেটি নিচে কালীমঠ বলে যে জায়গাটি রয়েছে সেইখানে পূজা করা হয়। আর এইখানে ধারী মাতাকে দেবী দুর্গার অংশ বলেই মনে করা হয়। আর কালীমঠ, যেখানে দেবীর শরীরের অবশিষ্ট অংশটি পূজিত হয়, সেখানে দেবীকে কালী রূপে পূজা করা হয়। এই দেখুন, এখানে কিন্তু স্পিড বোটে করে ঘোরাচ্ছে। আর এই ধারী মাতার মন্দিরের পাশেই রয়েছে আপনার ঝুলনা ব্রিজ। এই সেই ঝুলনা ব্রিজ একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। চলে এসেছি আপনার রুদ্রপ্রয়াগে। এবার যাচ্ছি সঙ্গমের সামনে। দারুণ কিন্তু জায়গাটা, চারপাশ শান্ত শিষ্ট, ঠান্ডা, নিরিবিলি এবং নির্মল পরিবেশ। এই দেখুন, আমার বাদিক থেকে আসছে হচ্ছে অলকানন্দা, আর ডান দিকে রয়েছে আপনার মন্দাকিনী। মানে এটা হচ্ছে আপনার এই যে আঙুলের সহসে, এটা হচ্ছে মন্দাকিনী, আর এদিকে হচ্ছে অলকানন্দা, আর সামনে রয়েছে আপনার সঙ্গম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রুদ্রপ্রয়াগের যে সঙ্গমের সামনে। আমার বাঁ দিক দিয়ে বয়ে যাচ্ছে মন্দাকিনী, আর ডান দিক দিয়ে বয়ে যাচ্ছে অলকানন্দা। এই রুদ্রপ্রয়াগেই কিন্তু দেবাদিদেব মহাদেব রুদ্র রূপ ধারণ করেছিলেন, এবং রুদ্র রূপ ধারণ করার কারণে মহাদেবের গায়ের রং কালো বর্ণে পরিণত হয়েছিল। এবং দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করার জন্য মহর্ষি নারদ এখানেই একটি শিলার ওপর সঙ্গীত সাধনায় বসেছিলেন। তিনি রাগ ও রাগিনীর মধ্যে রাগিনীর জন্ম দেন, আর এই স্থানেই ছিল সেই নারদশিলা। 2013 ভয়াবহ বিপর্যয়ের কারণে সেই নারদশিলার অস্তিত্ব আজ আর নেই। আর এই সেই প্রয়াগ, যেখানে মিলিত হচ্ছে অলকানন্দা আর মন্দাকিনী। সময় এখন সকাল 11টা বেজে 10 মিনিট, আর আমরা রওনা হলাম রুদ্রপ্রয়াগ থেকে। যাত্রাপথে আমরা দেখে নেব কর্ণপ্রয়াগ এবং নরসিংহজির মন্দির। নরসিংহজির মন্দির কিন্তু যোশীমঠে। চলুন আগে যাই, গিয়ে যা দেখতে পাবো সবই শেয়ার করব আপনাদের সাথে। আবহাওয়া কিন্তু সম্পূর্ণ চেঞ্জ। সকালবেলা গায়ে একখানা সোয়েটার চাপাতে হয়েছিল, কিন্তু এখন রীতিমতো ঘাম পড়ছে, গাড়িতে এসি চালাতে হচ্ছে। মানে যা তা অবস্থা। সকালবেলা হরিদ্বারে টেম্পারেচার ছিল 20, হট করে দেখলাম যে টেম্পারেচার, যখন আমরা দেবপ্রয়াগে এলাম দেখলাম যে 16 হয়ে গেল, আর বেশ কনকন করছে ঠান্ডা। কিন্তু এখানে কিন্তু আবহাওয়া সম্পূর্ণ চেঞ্জ। এখানে আসার পর রোদ্দুর ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু আবহাওয়া পুরোপুরি গরম। দেখা যাক এবার সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য। একটা ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করে রাখি, আপনারা যারা আগামী দিনে এই কেদারনাথ বদ্রীনাথের পথে আসছেন, হাতে কিন্তু একটু সময় নিয়ে আসবেন, কারণ রাস্তা কিছুদিন আগে পর্যন্ত মাখনের মতো থাকলেও, মানে আমি বলতে চাইছি যখন খুলেছিল কেদার বদ্রী তখন রাস্তা মাখনের মতো থাকলেও এখন কিন্তু সেরকম চকাচক রাস্তা কিন্তু নেই। রাস্তায় কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কাজ হচ্ছে, এছাড়া রাস্তায় কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে। রাস্তা কিন্তু সেই সমস্ত জায়গায় কিন্তু খুব জ্যাম হচ্ছে এবং খুব ধীরে সুস্থে কিন্তু গাড়ি চলছে। আর আরেকটা ইনফরমেশান শেয়ার করে রাখি আপনাদের সাথে,
আপনারা যারা আগামী দিনে বদ্রীনাথ বা কেদারনাথ বা যে কোনো ধামই দর্শন করতে আসছেন, বিভিন্ন রকম যে প্রয়াগ, সোনপ্রয়াগ বলুন, রুদ্রপ্রয়াগ বলুন, দেবপ্রয়াগ বলুন, সব জায়গাতেই কিন্তু থাকার জন্য কিন্তু যেমন জিএমবিএনের হোটেল রয়েছে, তেমনি জিএমবিএনের পাশাপাশি কিন্তু থাকার জন্য প্রচুর কিন্তু হোটেল রয়েছে। সেটা নিয়ে কিন্তু ভাববেনই না। যদি মনে করেন একবারে যেতে পারবেন না কেদারনাথ বা বদ্রীনাথ, তাহলে কিন্তু আপনারা যে প্রয়াগগুলো রয়েছে সেখানেও কিন্তু নাইট স্টে করতে পারেন। পৌঁছে গেছি কর্ণপ্রয়াগের সামনে, এবার নিচের সঙ্গমের সামনে আছি, যেখানে পিণ্ডার গঙ্গা আর অলকানন্দা মিলেছে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একখানা শিবজির মন্দির আছে আর বজরংবলীর মন্দির আছে। এদিকে যে ঘোলা জল দেখছেন, এদিকে হচ্ছে আপনার অলকানন্দা, আর এই যে এইদিকে দেখুন জলে একটু সবুজ সবুজ, এটা কিন্তু পিণ্ডার গঙ্গা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কর্ণপ্রয়াগে অলকানন্দা এবং পিণ্ডার গঙ্গার সঙ্গমস্থলে, আর এখানেই কিন্তু তপস্যা করেছিলেন কর্ণ। এই হচ্ছে আপনার নন্দপ্রয়াগ যাওয়ার সিঁড়ি, দেখতে পাচ্ছেন কিরম খাড়া, পা স্লিপ করলে কিন্তু মারাত্মক অবস্থা। আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নন্দপ্রয়াগ, আপনাদের আসার দরকার নেই, এখান থেকেই দেখে নিন। যদি পারেন তো আসবেন, এসে দেখে যাবেন। সিঁড়ি কিন্তু মারাত্মক খাড়াই, ওই জন্যই এই গাওয়াটা বলা। রাস্তা কিন্তু খুব সুন্দর বলতে গেলে, মানে সিঁড়ির পরে নিরিবিলি জায়গা বলতে গেলে, খুব একটা কেউ কিন্তু আসা নাই নন্দপ্রয়াগের দিকটা, আমি কাউকেই দেখছি না, পুরো কিন্তু ফাঁকা এরিয়া, কেউ কিন্তু নেই এখানে। দেখুন, আর দেখুন গাছ, দেখুন চারপাশে গাছপালায় ভর্তি। এ দেখুন, এখান দিয়ে কিন্তু ভেতরে যেতে পারবেন জঙ্গলের। দেখুন কত গাছের সমাহার, আর ডান দিকে আপনার বাঁশঝাড়ও আছে। না, আমি আপনাদের রেকমেন্ড করছি নন্দপ্রয়াগে আসার প্রয়োজন নেই। সিঁড়ি কিন্তু মারাত্মক খারাপ, সিঁড়ি ওদিকে খাড়াই হলো, এখানে সিঁড়ি ছোটো ছোটো সিঁড়ি, কিন্তু সিঁড়ির অবস্থা ভালো না। যদি বয়স্ক থাকে সঙ্গে, বয়স্কদের আমি আসতে অবশ্যই মানা করব। এখানে যে কোনো প্রয়াগ দেখলাম, যেমন আপনার রুদ্রপ্রয়াগ বলুন, ওদিকে আপনার কর্ণপ্রয়াগ বলুন, বেশিরভাগ প্রয়াগেই কিন্তু দেখলাম কিন্তু ক্রিমেশন ঘাট রয়েছে, মানে সেখানে দাহ কার্য সম্পন্ন করা হয়। মানে শুনেছি যে বিভিন্ন যে প্রয়াগে কিন্তু দাহ কার্য করা নাকি পুণ্যের কাজ, নাকি মানে পুণ্য লাভ হয়, মানে কোনো প্রয়াগে কাউকে দাহ করলে নাকি পুণ্য হয়, সেরকম একখানা মিথ আছে, মানে বিশ্বাস আছে। আমি এখন এসেছি নন্দপ্রয়াগে, এখানে সেরকম কিছু চোখে পড়ছে না। রাস্তা কিন্তু অনেক এখানে নন্দপ্রয়াগ, এখানে কিন্তু সচরাচর কেউ আসে না, পুরো বলতে গেলে যেন অফবিট লোকেশন, চারপাশ পুরো ফাঁকা। দেখুন চারপাশটা একবার দেখুন, পুরো পাহাড় আর চারপাশে পাথরে পাথর। এই পাশ দিয়ে এলাম, আর এখন যাব হচ্ছে এইদিকে, এইদিকে হচ্ছে প্রয়াগ রয়েছে। এখানে লেখা আছে নন্দপ্রয়াগ সঙ্গম ঘাট, আমরা যাব ঠিক এইদিকে। এই হলো আপনার নন্দপ্রয়াগ সঙ্গম, এই হচ্ছে আপনার নন্দাকিনী নদী গিয়ে মিলিত হচ্ছে সামনের এই সঙ্গমে অলকানন্দার সঙ্গে। আর এই হচ্ছে অলকানন্দা সামনের এই সঙ্গমে মিলিত হচ্ছে
নন্দাকিনীর সঙ্গে। নন্দপ্রয়াগ কিন্তু অনেকটা পথ, আমি আপনাদের কখনোই রেকমেন্ড করবো না যে আপনারা যান, আমি বলবো যাবেন না। অন্য যে প্রয়াগগুলো আছে সেগুলো ঘুরুন, কিন্তু নন্দপ্রয়াগ কিন্তু অনেকটা হাঁটতে হয়। আর এখানে বলতে গেলে কোনো রকম কিন্তু লোকসমাগম নেই। যদি অসুস্থ হয়ে পড়েন বা বিপদে পড়েন সেক্ষেত্রে কিন্তু উদ্ধার করার মতো কেউ নেই, পুরো ফাঁকা চত্বর যা দেখলাম। আর সিঁড়িও কিন্তু মারাত্মক খাড়া, আর এবং বলতে গেলে প্রচুর সিঁড়ি এবং প্রচুর রাস্তা। একটাই মনে হয় তোর। অ্যাকচুয়ালি বলতে গেলে কিন্তু এনজয়মেন্টটা কিন্তু দারুণ হচ্ছে, মানে যেখানে যেখানে থামতে বলছি সেখানে সেখানে থামছি, সেখান থেকে প্রয়োজনীয় ফুটেজ কালেক্ট করতে পারছি, সময় নিয়ে খুব ঠান্ডাভাবে কিন্তু কাজ হচ্ছে বলতে গেলে, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে খুব দারুণ। জাস্ট এইমাত্র সম্ভবত ওটা নীলকণ্ঠ শৃঙ্গই দেখা দিল, মানে দু চোখ ভরে দেখলাম। এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে আপনাদেরও দর্শন করালাম বদ্রীনাথের নীলকণ্ঠ শৃঙ্গ, যা রাস্তায় চলার পথে দেখতে পেলাম। শুধু একটাই কথা বলবো আপনাদেরকে, অনেক কষ্ট করে কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করছি। ভালো লাগলে প্লিজ একটু লাইক দেবেন, আর আপনাদের প্রিয়জনের সঙ্গে ভিডিওটা কিন্তু অনেক অনেক শেয়ার করবেন। আর আমার পাশে থাকার জন্য যেটা বলে থাকি, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এইটুকুই তো আপনাদের থেকে চাওয়া। আজ মনে হয় না আর বদ্রীনাথ মন্দির দর্শন হবে, কারণ এখনও পর্যন্ত যোশীমঠ ঢোকেনি। হোপফুলি বদ্রীনাথ পৌঁছাতে পৌঁছাতে রাত্রির 8টা কি 9টা বাজবে, আর 9টার সময় বদ্রীনাথ মন্দির বন্ধ হয়ে যায়, আবার খোলে ভোর 4টে। দেখি কাল সকালবেলা যদি পসিবল হয় অবশ্যই বদ্রীনাথ মন্দির দর্শন করব, এবং সেই দর্শনের অভিজ্ঞতা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। বদ্রীনাথ মন্দির দর্শন করার পর আরও বেশ কিছু সাইট সিন করব, যেটা পরের পর্বে বিশেষ চমক হিসাবে আপনাদের জন্য থাকছে। রাস্তার একবার হালত দেখুন, পুরো যেন পাউডার উঠছে, পুরো মারাত্মক খারাপ অবস্থা রাস্তার, বদ্রীনাথ যাওয়ার রাস্তার। দেখুন এক পাশে গাড়ি দাঁড়িয়ে আছে আর এক পাশ দিয়ে গাড়ি পাস করছে, আর দেখুন কি ধুলো, কি পরিমাণ। কিছুদিন আগে পর্যন্ত কিন্তু রাস্তার অবস্থা ভালো ছিল, আর এখন কিন্তু যার পর নাই খারাপ। যেহেতু সামনে বর্ষা সিজন গেছে, যার জন্য এই অবস্থা রাস্তার। হয়তো আগামী বছর আপনারা যখন আসবেন তখন কিন্তু এই রাস্তা কিন্তু ঠিক হয়ে যাবে। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। আমরা এই মুহূর্তে যাচ্ছি যোশীমঠ দিয়ে, আর এই যোশীমঠ হলো এমন একটা অঞ্চল যে অঞ্চলটি হিমালয় পার্বত্য অঞ্চলের কোনো একটি অঞ্চল, যেদিকে খুব শীঘ্রই বাতিলের খাতায় ফেলার চিন্তা ভাবনা করা হচ্ছে। যোশীমঠকে যথেচ্ছভাবে ব্যবহারের ফলে যোশীমঠ কিন্তু তার
অস্তিত্ব হারাচ্ছে। যেমন এখানে গড়ে উঠছে প্রচুর হোটেল এবং করা হচ্ছে প্রচুর কনস্ট্রাকশন। এছাড়া নানান রকমভাবে জসিমঠকে ব্যবহার করার ফলে বর্তমানে ভূমিধসের কারণে কিন্তু জসিমঠের আশপাশের যে বাড়িগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে মাটিতে বসে যাচ্ছে এবং সেগুলো বাসের অনুপযোগ্য হয়ে উঠছে। তার জন্যই কিন্তু আস্তে আস্তে বাড়িগুলোতে দেখছি যে ক্রস দেওয়া রয়েছে, আর সেই বাড়ির যারা অধিবাসী বৃন্দ তাদেরকে কিন্তু বলা হয়েছে খুব শিগগির এই বাড়িগুলো ছেড়ে অন্যত্র কোথাও চলে যেতে। আর এই জসিমঠের সঙ্গে কিন্তু নরসিংজির মানে পাশেই রয়েছে নরসিংজির মন্দির। নরসিংজির কিন্তু একখানা খুব ক্লোজ একখানা কানেকশন আছে, যেটা আমি নরসিংজির মন্দিরে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন, পাদিকেই রয়েছে নরসিংজির মন্দির, আপনাদেরকে দেখিয়ে আনি। भजो रे भैया राम गोविंद हरे, भजो रे भैया राम गोविंद हरे, भजो रे भैया राम गोविंद हरे। এবার আপনাদের এই মন্দির সম্বন্ধে একটু বলে দিই। এই জসিমঠে যে নরসিংজির যে মন্দির রয়েছে সেই মন্দিরের সঙ্গে কিন্তু জসিমঠের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। নরসিংজিকে কিন্তু জসিমঠের আরাধ্যা দেবতা হিসাবে পুজো করা হয়। শোনা যাচ্ছে নরসিংজির যে বাঁ হাতের কোড়ে আঙুল সেটা কিন্তু ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং ক্ষয়প্রাপ্ত হতে হতে একসময় যখন সেই আঙুলটা বিলীন হয়ে যাবে বা একদম নিশ্চিহ্ন হয়ে যাবে, সেদিন কিন্তু এই জসিমঠের শেষ দিন বা জসিমঠ ধ্বংসস্তূপে পরিণত হবে। নরসিংজিকে দর্শন করে আমার অন্তত এরকম কিছু মনে হয়নি। তবে বসন পড়ানো ছিল বলে যে আঙুল নিয়ে এত কথা, সেই আঙুলটাই চাক্ষুষ করতে পারেনি। তবে একটাই কথা বলবো, নরসিংজিকে নিয়ে এই জসিমঠ অঞ্চলের মানুষের মনের যে বিশ্বাস, সেই বিশ্বাসে আঘাত না করাই ভালো, কারণ যার যার বিশ্বাস তার কাছে। আর এই নরসিংজি বা নৃসিংহদেব কিন্তু পুরাণ মতে ভগবান বিষ্ণুরই দশাবতারের মধ্যে একটি। প্রতি বছর শীতকালে কেদারনাথজি যেমন চলে আসেন উখি মঠের মন্দিরে, তেমনি বদ্রীনাথজিরও শীতকালীন আবাসস্থল জসিমঠের এই নরসিংজির মন্দির। নরসিংজির মন্দির ছাড়াও এই মন্দির কমপ্লেক্সে আরও 4টি মন্দির রয়েছে। রয়েছে বাসুদেব মন্দির, অষ্টভুজা মন্দির, নবদুর্গা মন্দির, গৌরীশঙ্কর মন্দির। নরসিংজির মন্দিরের মতো এখানেও বেশ কিছু মন্দিরে ফটোগ্রাফি নিষিদ্ধ বলে সবকিছু আর এই ভিডিওতে আপনাদের দেখাতে পারলাম না। জসিমঠ থেকে রওনা হতে হতে সন্ধে হয়ে গেছিল। ঘড়ির কাঁটা প্রায় সন্ধ্যা 6:30 ঘর ছুঁই ছুঁই। জসিমঠ থেকে হেমকুণ্ড সাহিব যাওয়ার রাস্তাকে ডান দিকে রেখে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যে। এই যাত্রাপথের মাঝখানেই এক জায়গায় চেকিং হলো আমাদের চারধাম যাত্রার রেজিস্ট্রেশন। পুরো হরিদ্বার থেকে বদ্রী অব্দি এলাম, রাস্তায় কিন্তু কোথাও কোনো জ্যাম পাইনি। জসিমঠ তো অনেকক্ষণ আগে পেরিয়ে গেছে, ঠিক 20 কিলোমিটার আগে থেকে কিন্তু যেহেতু রাস্তায় কাজ চলছে, সিঙ্গেল লেনে গাড়ি যাচ্ছে, সেজন্য এখানে কিন্তু ভালোই কিন্তু যানজট রয়েছে। আগেই শুনেছিলাম জসিমঠ থেকে বদ্রীনাথ পর্যন্ত মধ্যবর্তী রাস্তার খারাপ অবস্থার কথা, তবে এতটা যে খারাপ সত্যিই কল্পনা করতে পারিনি। কনস্ট্রাকশনের পাশাপাশি ভূমিধসে রাস্তা প্রায় বিপর্যস্ত। 41 কিলোমিটারের যাত্রাপথ পার করতে লেগে গেল প্রায় 2 ঘন্টার ওপর। অবশেষে যখন বিষ্ণুপ্রয়াগ হাইডেল প্রজেক্টের কাছে পৌঁছালাম, ততক্ষণে বিষ্ণুপ্রয়াগ সহ বদ্রীনাথ মন্দির দর্শনের আশা সেদিনের মতো চলে গেছিল 20 বাউ জলে। অবশেষে অন্ধকার পেরিয়ে আলোর দেখা। হ্যাঁ,
পৌঁছে গেছি বদ্রীনাথ। বদ্রীনাথে এবার আমরা ছিলাম হোটেল ইয়োক ওয়ানে, যা আমরা বুকিং করেছিলাম এয়ারবিএনবি থেকে। ট্যাক্স নিয়ে ভাড়া পড়েছিল প্রায় 3,500-এর মতো। রুম নেওয়া হয়েছিল দুটো, 406 ও 407। দুটো রুমে বেসিক অ্যামিনিটিসের মধ্যে যা যা থাকার সবই ছিল। ছিল একটা ডবল বেড ও সিঙ্গেল বেড, চেয়ার, টেবিল ও একটা গরম জলের ফ্লাক্স। আর টয়লেটটা ছিল খুবই ছোট। গিজার, বেসিন ও কমোড দিয়ে এক রাতের মতো কাজ চালানোর জন্য যথেষ্টই ছিল। আর যা ভাড়া নিয়েছে 3854 টাকা ভাড়া আন্দাজে, কিন্তু রুম কিন্তু একদমই ভালো নয়। রুম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন নয়, মানে মেঝেতে বলতে গেলে নোংরা পড়ে রয়েছে। বাথরুমও খুব একটা আহামরি পরিষ্কার পরিচ্ছন্ন নয়। বলছে নাকি এটাই নাকি এদের সর্বোচ্চতম পরিষ্কার। তো কিছু বলার নেই, শুধু আজকে রাত এখানে স্টে করবো আর কাল সকালে আবারও বেরিয়ে যাবো। আপনারা যদি আসেন অনলাইনে দেখে শুনে বুক করে তবে কিন্তু আসবেন। আর যদি এয়ারবিএনবি থেকে বুক করতে হয়, এয়ারবিএনবির লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এছাড়া পাশে আপনার জিএমবিএনও আছে, জিএমবিএনেরও বুকিং লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। বলতে গেলে জাস্ট বেসিক অ্যামিনিটিস কিন্তু এখানে রয়েছে, কিন্তু রুমটা কিন্তু মন্দিরের খুব কাছে, মানে সামনেই হচ্ছে বদ্রীনাথ মন্দির। সব শেষে সবাইকে একটাই কথা বলবো, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে বদ্রীনাথ মন্দির দর্শন দিয়ে। ঘুরে বেড়ানোর বিভিন্ন রকম আপডেট নিয়ে আমি তিতাস, আপনারা দেখছেন আমার চ্যানেল টুকরো ভ্রমণ। আমার ঘুরে বেড়ানোর সমস্ত রকম ভিডিও আমি শেয়ার করছি এই চ্যানেলে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করবেন, এবং নিচের কমেন্ট বক্সে কিন্তু আপনাদের মহামূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার সময় চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে আমার এই জার্নি কিন্তু অচিরেই শেষ হয়ে যাবে। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। আজকের মতো টাটা, গুড বাই।